হারিকেন নিয়ে অনিমেষ তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো, কিন্তু কাউকে সে দেখতে পেল না। মুহূর্তের মধ্যে আবার টিন সেলের টর্চটা সে নিয়ে এলো। চতুর্দিকে আলো ফেলল, না, কেউ কোথাও নেই। কি আশ্চর্য, সে চতুর্দিকে অন্ধকারের মধ্যে দৃষ্টিপাত করছে। আচমকা তার মনে হলো একেবারে পাশ থেকে তার কানের কাছে মুখ এনে কে যেন ফিসফিস করে বলল, সাবধান, খুব সাবধান। গভীর আতঙ্কে অনিমেষের দেহটা শিরশির করে উঠল, যেন একটা হিমপ্রবাহ বয়ে গেল তার শরীরের মধ্যে দিয়ে। পাশের মিস্ত্রিটির ঘরে গিয়ে সে জিজ্ঞাসা করলো, তোমরা এইমাত্র কোনো মেয়ে ছেলেকে দেখেছ কি? মাথায় ঘোমটা দেওয়া, সাদা কাপড়। সকলে অবাক হয়ে অনিমেষের মুখের দিকে তাকালো। একজন তো বলল, না তো বাবু, আমরা তো খেলাতেই ডুবে গেছি, অন্যদিকে কোনো খেয়াল করিনি। কোনো মেয়ে ছেলে এসেছিল কি, তা আপনি দেখেছেন? হ্যাঁ, অনিমেষ সংক্ষেপে উত্তর দিল। মিস্ত্রিরা আবার এরোর মুখ চাওয়াচাই করতে লাগলো। নানা চিন্তায় রাতে আর ভালো ঘুম হলো না অনিমেষের। কে ওই মহিলাটি? চিলেকোঠায় তো কেউ থাকে না, তবে তার এই কথার অর্থও বা কী? কেন সে বলল যে চিলেকোঠায় কেউ বাস করে? তাছাড়া মেয়েটির স্বাভাবিক আগমন ও প্রত্যাগমন অত্যন্ত রহস্যজনক, তার কথাবার্তা আরও রহস্যময়। তবে কি চিলেকোঠায় হাত দেওয়ার অপরাধী ওই মিস্ত্রি দুজনের এমন আকস্মিক দুর্ঘটনা ঘটেছে? মহিলাটি মানুষ না মানুষরূপী অন্য কিছু, তা অনিমেষ কিছুতেই বুঝে উঠতে পারে না। অনিমেষের দেহটা ভয়ে কাঠ হয়ে আসে। সকালে ঘুম থেকে উঠেই চাটা খেয়ে বাজারের থলি হাতে নিয়ে সে বেরিয়ে পড়ল। এখানে 7:30টার আগে ভালো বাজার তেমন বসে না। আর এত সকাল সকাল বেরোনোর উদ্দেশ্যে শঙ্কর চৌধুরীর সঙ্গে দেখা করে তার কাছ থেকে এই রহস্যজনক মহিলাটির সম্পর্কে কিছু জানা যায় নাকি চেষ্টা করতে হবে। চৌধুরী মহাশয়ের বাড়ি অনিমেষের জানা। প্রথম দিন চৌধুরী মশাই যখন অনিমেষকে বাজার হাট দেখাতে বেরিয়েছিলেন, সেই সময় বাড়িটির প্রতিপার্শ্বে পাড়ায় তিনি তার বাড়িটি তাকে দেখিয়েছিলেন। অনিমেষকে এত সকালে তার বাড়ির দরজায় দেখে চৌধুরী মশাই একগাল হেসে প্রশ্ন করলেন, কি অনিমেষ, তা এত সকাল সকাল কি মনে করে? অনিমেষ বলল, গুড মর্নিং বাবু, বিশেষ একটা কারণে আসতে বাধ্য হলাম চৌধুরী মশাই। কি ব্যাপার? আরে বসুন বসুন, একটু জল টল খান। না না না, খাবো না। ঘরের বাইরে দাওয়ায় তিনি মাদুরটা বিছিয়ে দিলেন। অনিমেষের মুখমণ্ডলের রেখাগুলো দুশ্চিন্তায় অনিদ্রায় কুঁচকে রয়েছে। মুখমণ্ডল শুষ্ক, সেটা লক্ষ্য করে বিচক্ষণ করে চৌধুরী মশাই প্রশ্ন করলেন, আবার কিছু দুর্ঘটনা ঘটেছে কি? আপনার সেই মিস্ত্রি দুজনের কথা তো কাল শুনেই এলাম, এবং তারা তো ভালোই আছে আপনি বললেন, আবার অন্য কিছু কি? অনিমেষ বলল, হ্যাঁ, রাত্রে আর একটা ঘটনা ঘটেছে, অস্বাভাবিক ঘটনা। চৌধুরী মশাই আতঙ্কিত কণ্ঠে বলে উঠলেন, সে কি? কীরকম? আবার কি হলো? কেউ আবার জখম টখম নাকি? না না, জখম টখমের ব্যাপার নয়, তবে শুনুন আমি বলছি। আগাগোড়া ঘটনাটা জানালো অনিমেষ। শুনে টুনে গম্ভীর মুখে চৌধুরী মশাই বললেন, ও বুঝেছি। কি বুঝেছেন? গভীর উৎকণ্ঠার সঙ্গে অনিমেষ প্রশ্ন করল। চৌধুরী মশাই বললেন, যার বাড়ি আপনি কিনেছেন সেই হরিশঙ্কর গাঙ্গুলির প্রথম পক্ষের স্ত্রী সাংসারিক কোনো অশান্তির জন্য প্রায় 15-16 বছর আগে ওই চিলেকোঠার ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুর পরেই কিছুদিনের মধ্যে হরিশঙ্করবাবু কলকাতায় বাড়ি কিনে চলে যান এবং কলকাতার মেয়েকে বিয়ে করে আবার নতুনভাবে ঘর সংসার তিনি পাতেন। বেশ তো বুঝতেই পারছো, তার সেই প্রথম স্ত্রীর অতৃপ্ত আত্মা এখনো পর্যন্ত ওই চিলেকোঠা ঘরটিকে আঁকড়ে ধরে রয়েছে। আপনার মিস্ত্রি দুজনের দুর্ঘটনার কারণ এবার আমার কাছে স্পষ্ট হলো। অনিমেষ সব হয়ে
তাকালো চৌধুরী মশাইয়ের মুখের দিকে। হ্যাঁ তাই, ওই ঘরে হাত দেওয়ার জন্যই মহিলাটির পেতারটা ক্রুদ্ধ হয়ে ওদের শাস্তি দিয়েছে। এটা কিন্তু মনে রেখো অনিমেষ। তাহলে এখন আমার কর্তব্য? বোকার মতো মুখের হাব ভাব করে অনিমেষ প্রশ্ন করল। কি করা উচিত তা আমাকে একটু ভেবে দেখতে হবে। আপনি এখন ওই ঘরটা ছেড়ে বাকি অন্যান্য ঘরগুলো মেরামত করে নিন। কয়েকজনের সঙ্গে আমি একটু পরামর্শ করে দেখি। ত্রিবেণীতে একজন ভালো ওঝা আছেন, তার সঙ্গে পরামর্শ করা একটু দরকার। এরই মধ্যে একবার তার কাছে যাব সময় করে। আপনাকেও একটু সঙ্গে নিয়ে যাব। তবে আজকাল তো হবে না, পরশুদিন দুপুরে খাওয়া দাওয়া করে যেতে পারি। অনিমেষ কিন্তু এখানেই থামলো না। মিস্ত্রিদের কাজকর্ম বুঝিয়ে দিয়ে বেলা 11টার মধ্যে খাওয়া দাওয়া সেরে কলকাতায় রওনা হয়ে পড়লেন। বলে গেল 5টার মধ্যেই আমি ফিরে আসব। মিস্টার মল্লিক তো এসব শুনে আগুন। অনিমেষকে তিরস্কার করে বললেন, থাম, যত সব বজুগুড়ি গাঁজাখুরি গল্প। তুমি আজকালকার ছেলে মেয়ে হয়ে এসব বিশ্বাস করো? ছি ছি, কি দেখতে কি দেখেছো, কি শুনতে কি শুনেছো। ঠিক আছে, এখন তুমি চলে যাও। আমি কাল সকালে চন্দনপুর যাচ্ছি। দেখব সে মেয়ে কেমন ভূত, কত তার শক্তি। কেউ নিশ্চয়ই তোমাকে ভয় দেখিয়েছে। দেখা যদি তার পায়ে গলা টিপে তাকে আমি মারব। এই কিন্তু আমি বলে দিলাম। একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রেখো কিন্তু। আমার সঙ্গে আমার এক বন্ধুও যাবে, আর ড্রাইভারও থাকবে, আর একজন দারোয়ানকেও আমি নিয়ে যাব। মোট 4 জন আমরা যাব। খাওয়া দাওয়ার কিন্তু ব্যবস্থা করবে। মিস্টার মল্লিক কথা রাখলেন। নিজের মোটরে করে পরদিন 9:30 নাগাদ চন্দনপুরে পৌঁছালেন তিনি। সঙ্গে এনেছেন তার অফিসের একজন বন্দুকধারী দারোয়ান এবং আর তার একজন বন্ধুকে। তিনি তো বাড়িতে পৌঁছেই ওই 2 জন অনিমেষকে নিয়ে উঠে গেল দোতলার ছাদে। দেখলেন চিলেকোঠার ঘরটি। বেশ কিছুক্ষণ ঘরের ভিতর ও চারপাশটা লক্ষ্য করে ওপরে ডেকে পাঠালেন সমস্ত মিস্ত্রিদের। মিস্ত্রিরা সব হাজির হলো। এই তোরা একজন আমার সামনে দেওয়ালে শাবলের ঘা মারতো দেখি, কি হয় দেখি আমি। মল্লিক রেগে গেলেন। কি হলো? আরে হাবা গোবার মতো তোরা সব দাঁড়িয়ে রইলি যে, এই তুই মারতো দেখি। বাবু বিশ্বাস করুন, এ ঘরে অপদেবতা বাস করে। তা না হলে এমন হয় একজনের পা জখম হলো আর একজন অজ্ঞান। রাবিস! মল্লিকবাবু হুঙ্কার ছাড়লেন। বললেন, শাবলটা আমাকে দে তো, আমি দেখছি কোথা থেকে কোন পেট নিয়ে এসেছে, তার জন্য আবার ভয়। দারোয়ান এগিয়ে এলো। বাবু শাবলটা আমাকে দিন, সব ভিতুর দলেরা। শাবলটা নিয়ে দারোয়ান যেই দেয়ালে ঘা লাগিয়েছে, অমনি সেই বিস্ময়কর ঘটনা। দেয়ালের গা থেকে শাবলটা আশ্চর্যজনকভাবে পিছলে বাঁকাভাবে এসে লাগলো তার হাঁটুতে। খুব চোট লাগলো, কেটে রক্তারক্তি হয়ে গেল। দাঁড়িয়ে থাকতে না পেরে হাঁটু ধরে সে বসে পড়ল সেখানে। মল্লিকবাবুর গম্ভীর মুখ নিচের দিকে নেমে গেল। অনিমেষ তাড়াতাড়ি ওষুধপত্র এনে দারোয়ানের হাঁটুর ব্যবস্থা করতে লাগলো। মল্লিকবাবুর মুখে আর কোনো কথা নেই। মুখ বুঝেই চা জল খাওয়ার শেষ করলেন। তার মুখটা থমথমে। মিস্ত্রিটা দোতলায় আবার যে যার কাজ শুরু করে দিয়েছে। দারোয়ান পায়ে ব্যান্ডেজ বেঁধে শুয়ে রইল নিচের তলার ঘরে। অনেকক্ষণ পর আবার হাঁক ছাড়লেন মল্লিকবাবু। রায়, এ রায়, কোথায় গেলে? দোতলা থেকে অনিমেষ তাড়াতাড়ি নিচে নেমে এলো। মল্লিকবাবু বললেন, তুমি মিস্ত্রিদের বলো তারা যেন এক্ষুনি 20 থেকে 25 বালতি জল দোতলার ছাদের ওপর জমা করে। কি হবে স্যার? কি হবে তা তুমি দেখতে পাবে। যা বলছি তার ব্যবস্থা করো গিয়ে। আধ ঘন্টার মধ্যেই নানান পাত্রে 20 থেকে 25 বালতি মতো জল মিস্ত্রিরা ওপরে তুলে দিল। অতঃপর মল্লিকবাবু তার মোটর থেকে পেট্রোল বোঝাই টিনটা নিয়ে চিলেকোঠার সামনে গিয়ে হাজির হলেন। বললেন, ঘরটাকে আমি জ্বালিয়ে দেব, পুড়িয়ে মারবো ওই শয়তানকে। এই বলে তিনি সমস্ত পেট্রোলটা ঘরের মেঝেতে এবং দেয়ালের গায়ে ছড়িয়ে দিলেন।
তারপর বাইরে এসে ছাদের ওপর দাঁড়িয়ে দেশলাইয়ের একটা কাঠি জেলে ছুঁড়ে দিলেন ঘরটার মধ্যে। দপ করে সারা ঘরটা একসঙ্গে জ্বলে উঠল। ছাদের একপাশে দাঁড়িয়ে রইলেন সকলে। সকলে অগ্নিকাণ্ড দেখতে লাগলো। অল্পক্ষণের মধ্যেই দরজা ও জানলার কপাটে আগুন ধরে গেল। তখন মিস্টার মল্লিক বললেন, জল ঢালো, এবার আগুন নেভাও, দেখব এবার ঘরের দেয়াল খোঁড়া যায় কিনা। আগুন ভালোভাবে নিভে যাওয়ার পর মল্লিকবাবু এবার নিজের হাতে চিলেকোঠা দেওয়ালে শাবলের ঘা মারলেন। না, কোনো দুর্ঘটনা আর ঘটল না। পরপর বেশ কয়েকবার ঘা মেরে তিনি নিচে নেমে এলো। তার মনটা যেন এখন হালকা হয়েছে, তিনি নিশ্চিন্ত। ঘণ্টা তিনেক পর দুপুরে খাওয়া দাওয়া সেরে মল্লিক বিশ্রাম নিচ্ছেন। এমন সময় একখানা মোটর এসে দরজায় দাঁড়ালো। গাড়ি থেকে একজন নেমে ভিতরে ঢুকতেই অনিমেষের সঙ্গে দেখা। গাড়ির আওয়াজ পেয়ে অনিমেষ কে এলো এই সন্ধান নিতে সে নিচে এসেছিল। অনিমেষকে দেখিয়ে লোকটি দ্রুত কণ্ঠে প্রশ্ন করলো, বাবু কোথায় অনিমেষ দা? অনিমেষ বলল, ওই ঘরে। আর কী খবর শুকলাল, হাঁপাচ্ছ মনে হচ্ছে? শুকলাল ততক্ষণে মিস্টার মল্লিকের ঘরে ঢুকে গেছে, তোর করে কাঁপছে। মল্লিকবাবু তার দিকে তাকিয়ে বললেন, তুমি এখানে? সর্বনাশ হয়ে গেছে বাবু। মল্লিকবাবু উঠে বসলেন। তার মুখ থেকে বেরিয়ে এলো, সর্বনাশ? হ্যাঁ বাবু, আপনার 3 তলার ফ্ল্যাটে আগুন লেগে গেছে। আগুন? মল্লিকবাবুর চোখ দুটো বিস্ফৃত এবং ভয়ার্ত। শুকলাল বলতে লাগলো, কি করে যে আগুন লাগলো বাবু, তার কোনো হদিশ এখনো পাওয়া যায়নি। একসঙ্গে 4খানা ঘরে আগুন জ্বলে ওঠে। আপনার লোকজনের কারোর কোনো ক্ষতি হয়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গে সকলে নিচে নেমে আসতে পেরেছেন, কিন্তু জিনিসপত্র কোনো কিছুই বাঁচানো যায়নি। ওহ, সে কি আগুন বাবু! দাউ দাউ করে ঘরগুলো জ্বলছিল। দমকল আসতেই আমি মোটর নিয়ে আপনার কাছে খবর দিতে চলে আসি। এতক্ষণে নিশ্চয়ই আগুন টাগুন সব নিমে গেছে। আপনি এক্ষুনি চলুন বাবু। মল্লিকবাবু বজ্রহাতের মতো বসে রইলেন। এই ছিল আজকের গল্পের দ্বিতীয় পার্ট। গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। এবং নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে থাকো। আমরা আসি প্রতিদিন রাত ঠিক 9টার সময় আপনার জন্য, আপনাদের গল্প শোনানোর জন্য। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।